উপদেষ্টাও বললেন যে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তাহলে কি আসলে সংকট প্রকট আকার ধারণ করেছে? অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এই মুহূর্তে কতটা ভরসা করতে পারছে বা রাখতে পারছে? না, বিএনপি তো শুরু থেকেই বলছে যে আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলছে সরকার সেটা মেন করে, এবং সত্যিকার অর্থেই প্রধান উপদেষ্টার গত কয়েকদিনের যে বক্তব্য, তাতে আমার নিজেরও মনে হয়েছে তিনি চাইছেন দ্রুত একটি নির্বাচন দিয়ে তিনি যাতে সেফ এক্সিটে যেতে পারেন, এটা আমার নিজেরও মনে হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আজকেই একটা নিউজ, আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, সাংবাদিক পান্না সাহেব, মঞ্জুরুল হাসান পান্না, ওনার মামলার শুনানির সময় আইনজীবীরা একজন সাংবাদিককে মারধর করেছে কোর্টের ভেতরে মামলা চলাকালীন সময়। একটা পর্যায়ে জজ সাহেব কোর্টে উঠে চলে গেছেন, এজলাস ছেড়ে চলে গেছেন নিজের কক্ষে। এই ঘটনাগুলো খুব ভালো বার্তা দেয় না। ঠিক যেমন প্রতিদিনকার যে গণমাধ্যমে খবরগুলো আসে, বিভিন্ন জায়গায় মব কালচার, বিভিন্ন জায়গায় ছিনতাই রাহাজানি বেড়ে যাওয়া, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, বিভিন্ন জায়গায় পুলিশকে নিষ্ক্রিয় হয়ে থাকতে দেখা। আজকে দেখছিলাম একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে আপনারা নিজেরা ধাক্কাধাক্কি করবেন আর আমি নির্বাচন দেব, এটা আপনারা ভাবছেন কেন? স্টুডেন্ট যে নির্বাচনটা হওয়ার কথা বলছে যে আপনারা ধাক্কাধাক্কি মারামারি করবেন আর আমি নির্বাচন দেব। ধরুন এই ডাকসু নির্বাচনটাকে ঘিরেই যখন একজন ছেলে একজন নারীকে গণধর্ষণের হুমকি দেন, শুধু হুমকি না, মানে তিনি বলেছেন যে তিনি মিছিল বের করবেন না, এরকমই একটা কথা। আমরা কি রাষ্ট্রকে খুব শক্তভাবে এই ব্যাপারে, আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ইতিমধ্যে তাকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে। দেখুন, মানে এই বহিষ্কারাদেশ দেখে আমার একটা কথা মনে হলো, আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছিলেন, বিকজ 1948 থেকে 1952 সাল পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য। সেই সঙ্গে যুক্ত হয়েছে তার ভাষা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করবার অপরাধ। এই সকল কিছু মিলিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবনের জন্য বহিষ্কার করে। সো তারাও ছাত্র ছিল, তারাও একটা কারণে বহিষ্কার হয়েছে, আর এরাও ছাত্র। দুটোকে তুলনা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝবেন কোন রাজনীতি থেকে আমরা এখন কোন রাজনীতিতে এসে পৌঁছেছি। তো আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করছিলেন, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আছে, সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে, সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মানে অনিশ্চয়তা কাজ করছে যে তারা কি করবে, বিনিয়োগ করবে না করবে না, তারা কিভাবে তাদের মুনাফা আনতে পারবে। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। এবং আপনি রাজনীতির একাল সেকালের কথা বলছিলেন যে পরিবর্তনটা আসলে গুণগত পরিবর্তন যে আসেনি, এর দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে কি? না, পারে না। প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পরে সে বিস্তারিত শুনবো। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুবিন ফারহানার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমরা আগের অংশে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন যে এই যে রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তন আসেনি, এর দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখি, পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সঙ্গে আরো একটি প্রসঙ্গ যুক্ত করি, মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে অযোগ্য, থাকবে না সরকারি চাকরি। উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটো বিষয়ে যদি আপনি আপনার মূল্যায়ন জানান। হ্যাঁ, প্রথমটি হচ্ছে যারা ফেরারি আসামি, পলাতক, তারা নির্বাচনে ভোট দিতে পারবে না। এখানে মূলত যে কারণে আইনটা করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা যেন ভোট দিতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন। এর একটা অ্যাঙ্গেল আমি যদি আইনগত দিক থেকে দেখি, everyone is presumed to be innocent until and unless proved guilty. আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে আদালত দ্বারা প্রমাণিত না হয়ে আসবে যে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত আইনের ভাষায়, আইনের অঙ্গনে, আদালতের ভাষায় আপনাকে তাকে ইনোসেন্ট প্রিজিউম করতে হবে, ইনোসেন্ট ধরে নিতে হবে। দুই হচ্ছে আওয়ামী লীগ যেটা করবে এর পাল্টা, তারা বলবে এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যালি মোটিভেটেড ডিসিশন। কারণ এই সরকার চেয়েছে আওয়ামী লীগের লোকজনকে ভোট থেকে দূরে রাখতে,
এই সরকার কেবলমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ডই নিষিদ্ধ করে নাই, এই সরকার আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে ভোট দিতে না পারে, আওয়ামী লীগের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে, সেজন্য তারা ফেরারি আসামিকে বা যারা কোর্টের কাছে সারেন্ডার করে নাই তাদেরকে ভোটের মাঠ থেকে দূরে রাখবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আবার একই সঙ্গে এটাও তো সত্য, রাজনীতি করতে হলে আপনাকে তো আসলে মোকাবেলা করে রাজনীতি করতে হবে। আপনি মাঠ ছেড়ে যদি পালিয়ে যান, আপনি যদি দেশের বাইরে গিয়ে আশ্রয় নেন, তখন তো এই ধরনের সিদ্ধান্ত আসবে এবং আপনাকে এটা মেনে নিয়েই আপনার পলিটিক্সটা করতে হবে। আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা, যে অভিযোগ পত্র যদি কারো বিরুদ্ধে যদি অভিযোগ পত্র মানবতা বিরোধী অপরাধে, তাহলে তাকে কি করা যাবে না বলছিলেন? ভোটে অযোগ্য হবে, ভোটে অযোগ্য এবং সরকারি চাকরি থাকবে না। অতীতে এটা যেটা ছিল যে সরকারি চাকরির ব্যাপারটা আমার দেখতে হবে। পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে যেটা ছিল সেটা হচ্ছে আপনি যদি কোনো আদালত কর্তৃক স্খলনজনিত কোনো অপরাধে অপরাধী হয়ে থাকেন, তাহলে সেটা শাস্তি দণ্ডপ্রাপ্ত হলে তারপরে 2 বছর না 3 বছরের একটা বার আছে, সেটা অতিক্রম না করা পর্যন্ত আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি হন, তারপরে আপনাকে কিছু সময় গ্যাপ দিতে হবে, তারপরে আবার আপনি পলিটিক্সে এসে প্রার্থী হতে পারবেন। সেটিও কি আসলে আওয়ামী লীগকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত গৃহীত হলো? অ্যাবসলিউটলি, সার্টেনলি এটা তো বোঝাই যাচ্ছে। ধরুন অভিযোগপত্র তো একটা মামলায় দিতে খুব বেশি সময় লাগে না, আনলেস সেটা সাগর রুনির মতো মামলা হয়, আনলেস সেখানে এমন রাঘব বোয়ালরা যুক্ত থাকে যে সরকার আসে সরকার যায়, মামলা আর আগায় না। এটা খুব অদ্ভুত না? আওয়ামী লীগ সরকার তার এতগুলো বছর ক্ষমতায় সাগর রুনি মামলা নিয়ে আমরা অগ্রগতিও দেখলাম না, একটুকু অগ্রগতি হলো না। এই সরকারেরও 1 বছর চলে গেল, কত রকম তাণ্ডব এই সরকারের আমলে আমরা দেখে সারলাম, কিন্তু সাগর রুনি হত্যা মামলার কি কোনো কিছু হয়েছে? হয় নাই। সো এইরকম কিছু একেবারে ল্যান্ডমার্ক মামলা ছাড়া সাধারণত অভিযোগপত্র দিতে কিছু খুব বেশি দেরি হয় না। সো গভর্নমেন্ট যদি গভর্নমেন্টের মাইন্ড সেট আপ যদি এরকম থাকে যে আমি তাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে চাই, সো ওই কতগুলো মামলায় চার্জশিট দিয়ে দেওয়াটা তো আসলে কোনো ব্যাপার না। আমি এই কথাগুলো আজকে বলছি এবং আমি জানি এই কথাগুলো বলবার জন্যে আমার বিরুদ্ধে একটি গোষ্ঠী একেবারে অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডা চালাবে ফেসবুকে, কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত তো কেবলমাত্র আজকে এবং কালকে ইম্প্যাক্ট ফেলবে না, আজ থেকে 20 বছর 15 বছর পরে কিন্তু মানুষ পেছনে ঘুরে প্রশ্ন করবে যে ওই সময় কি কেউ প্রতিবাদ করে নাই, ওই সময় কি এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে কেউ ভিন্ন মত জানায় নাই। সো আমি আজকে রেকর্ডেড ভিন্ন মত জানিয়ে গেলাম, নোয়িং ফুললি ওয়েল যে একটা গোষ্ঠী এরপরে আমাকে নিয়ে মিথ্যাচার করবে, যা বলিনি তা বলানোর চেষ্টা করবে এবং জেনে শুনে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা। রাজিকুজ্জামান